হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিও আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা বিভিন্ন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আগে যারা পরীক্ষা দিয়েছো তারা জানতে পারবে বা তারা জানো নিশ্চয় যে এই চ্যাপ্টারটি ভারতের জনগণনা, তার সাথে সাথে যারা পশ্চিমবঙ্গের বাসিন্দা তাদের জন্য পশ্চিমবঙ্গের জনগণনা কতটা গুরুত্বপূর্ণ। তো দেখো, এই ভিডিওটা অনেক বড় হবে। ভারতের জনগণনা এবং পশ্চিমবঙ্গের জনগণনাকে যদি আমরা বিস্তারিতভাবে বা কি পয়েন্টগুলোকে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু আমাদের অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমি এই ভিডিওটাকে দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্ট আজকে আমি ভারতের জনগণনা নিয়ে আলোচনা করব, সেকেন্ড পার্টে আমি পশ্চিমবঙ্গের জনগণনা নিয়ে আলোচনা করব, যেখানে পশ্চিমবঙ্গের এবং পশ্চিমবঙ্গ থেকে যত ধরনের প্রশ্ন এসছে সেই পয়েন্টগুলোকে তোমাদের এই ভিডিওয় কমপ্লিট করার আমি চেষ্টা করব। দেখো, তোমরা জানো যে টিপিএম একাডেমি অনলাইন এখন নতুনভাবে শুরু হয়েছে। এখানে কন্টিনিউয়াসলি আমরা পুলিশ এবং ডিফেন্স পরীক্ষার জন্য যারা প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই চ্যানেলটা অত্যন্ত হেল্পফুল হবে। তোমাদেরকে বলবো, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটিকে প্রেস করে রাখবে। আর এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিওর পিডিএফ তোমরা আমাদের অ্যাপে পাবে। সেই জন্য তোমাদেরকে করতে হবে কি, ডেসক্রিপশন বক্সে গিয়ে আমাদের অফিসিয়াল যে অ্যাপ তার লিঙ্ক দেওয়া রয়েছে, বা তোমরা প্লে স্টোর থেকেও অ্যাপটিকে ডাউনলোড করতে পারো। জাস্ট তোমরা প্লে স্টোরে গিয়ে সার্চ করবে টিপিএম একাডেমি অনলাইন। টিপিএম একাডেমি অনলাইন সার্চ করলে পরে তোমরা আমাদের অ্যাপটিকে পেয়ে যাবে। এখানে আমরা যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জেনারেল নলেজ, রিজনিং, কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা জানো প্রত্যেক রবিবার আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের লাইভ ক্লাস হয় এই চ্যানেলে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ম্যাথামেটিক্স, ইংলিশ এবং বিভিন্ন পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেক সাবজেক্টের জন্য তো আলাদা আলাদা টিচার রয়েছে এবং প্রত্যেকটা টিচারই এখানে যারা পড়াবে তারা কিন্তু নিজেরা সরকারি চাকরিতে কর্মরত। তো অবশ্যই তোমরা কি করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং আমাদের অ্যাপটিকে ডাউনলোড করে রাখবে এর পিডিএফটিকে পাওয়ার জন্য। তো চলো কথা না বাড়িয়ে দেখে নিই যে আজকের ভিডিওয় যে তথ্যগুলো আমাদেরকে পড়তে হবে ভারতের জনগণনা বা পশ্চিমবঙ্গের জনগণনা। দেখো, তার আগে জানতে হবে জনগণনা কি। জনগণনা কি না, সরকার কর্তৃক পর্যায়ক্রমে জনসংখ্যার সরকারি গণনাকে কি বলা হয়, আদমশুমারি বলা হয়। ইংরেজিতে যেটাকে আমরা সেন্সাস বলি, সেন্সাস, সেটাকে আমরা বাংলায় কি বলি, আদমশুমারি বা জনগণনা। তো এই আদমশুমারি শব্দটা কোথা থেকে আসলো বা সেন্সাস শব্দটা কোথা থেকে আসলো? শুমারি বা সেন্সাস এই শব্দটা একটা ল্যাটিন শব্দ, যেটা এসছে সেন্সর থেকে। কোথা থেকে এসছে না, ল্যাটিন শব্দ সেন্সর থেকে এসছে, যার অর্থ কি, টু অ্যাসেস অর টু রেট। টু অ্যাসেস অর টু টু রেট এর অর্থ হচ্ছে মূল্যায়ন করা বা হার করা। হার মানে এখানে শতাংশ। ঠিক আছে, তারপরে দেখো প্রচুর পয়েন্ট তোমাদেরকে এখান থেকে পড়তে হবে। তো এর ইতিহাস আমাদেরকে কিছুটা জানতে হবে, যে আমাদের যে সেন্সাস, সেই সেন্সাস কবে শুরু হয়েছিল এবং কে শুরু করেছিল। তো সেটার ইতিহাস আমরা জানবো। দেখো, 1872 সালে লর্ড মেও, যিনি তৎকালীন ভাইসরয় ছিলেন ব্রিটিশ সরকারের বা ব্রিটিশ ভারতের, ভারতের আদমশুমারিটি প্রতি 10 বছর অন্তর গণনা করা হয়। শুরু করেছিল কে না, লর্ড মেও। লর্ড মেও 1872 সালে ভারতের যে আদমশুমারি সেটা শুরু করেছিল। আর এই আদমশুমারি হয়ে থাকে কত বছর অন্তর অন্তর? 10 বছর অন্তর অন্তর। ভারতে ব্যাপকভাবে আদমশুমারি শুরু হয়েছিল কবে? 1881 সালে। 1872 সালে অবশ্যই হয়েছিল, তারপরে হওয়ার কথা কবে ছিল? 1882-তে। কিন্তু প্রথম যে আমাদের ব্যাপকভাবে, অর্থাৎ সমস্ত দেশ জুড়ে কি করা হলো না, সেন্সাস করা হলো, সেটা হলো 1881 সাল থেকে। অবশ্যই এই পয়েন্টটাকে মনে রাখবে। ভারতের প্রথম আদমশুমারি কমিশনার হলেন মিস্টার ডব্লিউ প্লোডেন। অর্থাৎ যে আদমশুমারি হয় তার একটা কি রয়েছে, তার একটা কমিশন রয়েছে, যেটাকে আমরা কি বলি, ভারতের রেজিস্ট্রার জেনারেল বা সেন্সার কমিশন, সেন্সাস কমিশন। তো এটা আসে আমাদের কার আন্ডারে না, ভারতের যে স্বরাষ্ট্র দপ্তর, সেই স্বরাষ্ট্র দপ্তরের আন্ডারে পড়ে এটা। তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি। 1949 সাল থেকে জনগণনা ভারতের রেজিস্ট্রার জেনারেল বা সেন্সাস কমিশনার দ্বারা তত্ত্বাবধান করা হয়। তাহলে এটা তত্ত্বাবধান কে করে?
মানে আমরা যে সেন্সাসের কথা বলছি বা জনগণনার কথা বলছি, সেটা তত্ত্বাবধান করে বা সেটা করে কে? রেজিস্ট্রার জেনারেল বা সেন্সাস কমিশনার। জনগণনা করা হয় ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সেন্সাস কমিশনার বা রেজিস্ট্রার জেনারেল যে জনগণনা করে থাকে, সেটা কার অধীনে? স্বরাষ্ট্র দপ্তরের অধীনে। এই প্রশ্নটা আসতে পারে। তো প্রথম যে ভারতের রেজিস্ট্রার জেনারেল ছিলেন তার নাম কি? ডব্লিউ ক্লোডের। এটা কত সালে? এটা হচ্ছে 1881 সালে। তারপরে দেখো, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি কবে হলো? 1951 সালে। আমরা জানি যে 1947 সালে ভারত স্বাধীন হয় এবং 1950 সালে গিয়ে ভারত কি করে? তার সংবিধান রচনা করে। ঠিক 1950 সালে যখন সংবিধান রচনা হলো, তার 1 বছর পরেই গিয়ে আমাদের কি হলো? আদমশুমারি করা হলো। দেখো, এখানে তোমাদেরকে কয়েকটা পয়েন্ট বলে রাখি। এই আদমশুমারির গুরুত্বটা কি? কেন আদমশুমারি করা হয় বা সেন্সাস করা হয়? অনেকগুলো পয়েন্ট আছে। তো তার মধ্যে কয়েকটা পয়েন্ট আমি তোমাদেরকে বলছি। একটা হচ্ছে প্ল্যানিং করা হয়। কোনো কিছু করতে গেলে একটা প্ল্যানিং লাগে। তো সেই প্ল্যানিং এর জন্য কি করা হয়? আদমশুমারি করা হয়। তাছাড়া তোমার মনিটরিং করার জন্য করা হয়। তো বিভিন্ন কারণ আছে এই আদমশুমারির পিছনে। তারপরে দেখো, স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি কমিশনার ছিলেন কে? শ্রী আর গোপালস্বামী। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। স্বাধীন ভারতে যখন প্রথম আমাদের 1951 সালে সেন্সাস হলো, সেই সেন্সাস কমিশনার কে ছিলেন? না, গোপালস্বামী। তার কার্যকাল কতদূর ছিল? 1949 থেকে 1953 সাল পর্যন্ত। যেহেতু বললাম 1951 সালে প্রথম কি হয়েছিল, না স্বাধীন ভারতের প্রথম আদমশুমারি হয়েছিল বা সেন্সাস হয়েছিল, সেই জন্য আমরা কি বলবো? গোপালস্বামী ছিলেন প্রথম স্বাধীন ভারতের সেন্সাস কমিশনার। এরপরে দেখো, প্রত্যেক 10 বছর অন্তর অন্তর হয়। তো 2011 সালে আমাদের লাস্ট কি হয়েছিল? সেন্সাস হয়েছিল। এরপরে 2021 সালে সেন্সাস হওয়ার কথা ছিল, কিন্তু মহামারীর কারণে, মানে আমাদের যে কোভিড হলো বা করোনা হলো, সেই করোনার কারণে কি করা হয়েছে? না 2021 সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল সেটাকে পোস্টপোন করা হয়েছে। তো 2011 সালে যে সেন্সাস হয়েছে সেটা কততম? না 15তম সেন্সাস, এবং স্বাধীনতার পর 7ম সেন্সাস। খুবই ইম্পর্টেন্ট একটা তথ্য। কি বললাম? 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেটা কততম সেন্সাস? না 15তম সেন্সাস, এবং স্বাধীনতার পর 7ম সেন্সাস। ক্লিয়ার? তারপরে দেখো, 2011 সালের আদমশুমারির মূল মন্ত্র কি ছিল? আমাদের আদমশুমারি, আমাদের ভবিষ্যৎ, অর্থাৎ আওয়ার সেন্সাস, আওয়ার ফিউচার। 2011 সালের আদমশুমারির মোটো ছিল আওয়ার সেন্সাস, আওয়ার ফিউচার। 2011 সালে যখন আমাদের সেন্সাস হয় বা জনগণনা হয়, সেই জনগণনার রেজিস্ট্রার জেনারেল কে ছিলেন বা সেন্সাস কমিশনার কে ছিলেন? সেন্সাস কমিশনার ছিলেন CM চন্দ্রমৌলি। 15তম ভারতীয় আদমশুমারির দুটি ধাপে পরিচালিত হয়েছিল, একটা হচ্ছে বাড়ির তালিকা আর একটা হচ্ছে জনগণনা। তারপরে দেখো, ভারতের বর্তমান সেন্সাস কমিশনার হলেন শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ। এই শ্রী মৃত্যুঞ্জয় কুমার নারায়ণ 2022 সালে সেন্সাস কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন। নিযুক্ত হওয়ার পরেই কি করা ছিল? কথা ছিল, না জনগণনা করা হবে, কিন্তু 2023 সালে এবং 2024 সালে, যেন এখন আমাদের লোকসভা নির্বাচন চলছে, 2023 সালে বিভিন্ন রাজ্যে বিধানসভা নির্বাচন ছিল, সেই জন্য কিন্তু এখনো করে উঠতে পারেনি। তো লোকসভা মিটে গেলে হয়তোবা সেন্সাস বা জনগণনা আবার শুরু হবে। 20 মার্চ 2023 পর্যন্ত ভারতের বর্তমান জনসংখ্যা হলো 141,61,48,323। এটা বলছে কে? সেন্সাস কিন্তু বলছে না, এটা বলছে জাতিসংঘের সর্বশেষ তথ্য, যেটা দিয়েছিল ইন্টারপোলেশন। ইন্টারপোলেশনের ভিত্তিতে ইউএনও কি বলছে? না ভারতের বর্তমান জনসংখ্যা 141,61,48,323 জন। 2011 সালে যে জনগণনা হয়েছিল, সেখানে আমাদের জনসংখ্যা কত ছিল? 121 কোটি বা 1.21 বিলিয়ন। তার মধ্যে মোট পুরুষের সংখ্যা কত ছিল? 62.31 কোটি, এবং মহিলা সংখ্যা ছিল 58.74 কোটি। তাহলে মহিলার থেকে পুরুষের সংখ্যা বেশি ছিল। দশকে জনসংখ্যা বৃদ্ধির শতাংশ ছিল 17.7%। কেন দশক বলছি তোমরা জানো? যে আমাদের যে সেন্সাস হয় সেটা 10 বছর অন্তর অন্তর হয়। সেন্সাস কতদিন অন্তর অন্তর হয়? না 10 বছর অন্তর অন্তর, বা 10 বছর পর পর হয়। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে কত? 382 জন। লিঙ্গ অনুপাত ছিল কত? 943 জন। এটা কিন্তু দেশের ভিত্তিতে বলা হচ্ছে। লিঙ্গ অনুপাত হচ্ছে 1000 জন পুরুষে
943 জন মহিলা। সেটাকে আমরা কি বলি? লিঙ্গ অনুপাত। লিঙ্গ অনুপাত করা হয় 1000 জনের মধ্যে। তারপরে পয়েন্টগুলো দেখো, শিশু লিঙ্গ অনুপাত। শিশু লিঙ্গ অনুপাত হচ্ছে 1000 জনের মধ্যে 919 জন। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত সহ রাজ্য, মানে কোন রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে বেশি, সেটা হচ্ছে কেরল। দেখো 1084। অবশ্যই এই পয়েন্টগুলোকে তোমরা মনে রাখবে। 1000 জন পুরুষের মধ্যে 1084 জন কি রয়েছে? মহিলা রয়েছে। কোথায়? কেরলে। আর সর্বোচ্চ লিঙ্গ যে রাজ্যের, যে জেলার রয়েছে, সেটা হচ্ছে পুদুচেরির মাহে। 1000 জন পুরুষে 1176 জন মহিলা। সর্বোচ্চ লিঙ্গ অনুপাত রয়েছে যে শহরের, সেটা হচ্ছে কেরালার কোঝিকোড। কত না? 1000 জন পুরুষে 1093 জন মহিলা। কোন ইউনিয়ন টেরিটরির লিঙ্গ অনুপাত সব থেকে বেশি? পুদুচেরির। পুদুচেরির লিঙ্গ অনুপাত সব থেকে বেশি 1029। কোন রাজ্যের লিঙ্গ অনুপাত সব থেকে কম? সর্বনিম্ন লিঙ্গ অনুপাত সহ রাজ্য হচ্ছে হরিয়ানা, 877। এই পয়েন্টটাকে অবশ্যই তোমরা মনে রাখবে। 1000 জন পুরুষে হরিয়ানাতে মাত্র 877 জন মহিলা রয়েছে। যে জেলার লিঙ্গ অনুপাত সব থেকে কম, সেটা হচ্ছে দমনদিউ। কত? 533 মাত্র। মানে বুঝতেই পারছো, প্রায় 50-50। তারপরে যে শহরের লিঙ্গানুপাত সব থেকে কম, সেটা হচ্ছে ভাপি, গুজরাট। তো আমরা কি কি পড়লাম? রাজ্য, জেলা এবং শহর। তোমরা জানো যে সেন্ট্রালে যে পরীক্ষাগুলো হয়, ইভেন আমাদের রাজ্যের যে পরীক্ষাগুলো হয়, সেখানে কিন্তু এখন আর এরকম তোমাকে জিজ্ঞেস করছে না যে কোন রাজ্যের লিঙ্গানুপাত সব থেকে বেশি। এখন তোমাকে একটু ভিতরে গিয়ে জিজ্ঞেস করছে যে কোন শহরের বা কোন জেলার লিঙ্গানুপাত সব থেকে বেশি আমাদের দেশের মধ্যে। তো সব থেকে বেশি যে রাজ্যের লিঙ্গানুপাত, সেটা হচ্ছে কেরল, 1084। জেলা হচ্ছে মাহে পুদুচেরি, 1176। শহর হচ্ছে কোঝিকোড, 1093। আর ইউটি হচ্ছে পুদুচেরি, 1029। আর সবচেয়ে কম কোন রাজ্যে রয়েছে? হরিয়ানাতে, 877। যে জেলায় সব থেকে কম রয়েছে? দমনদিউ, 533। আর যে শহরে সব থেকে কম রয়েছে? গুজরাটের ভাপি, সেটা হচ্ছে 734। আর সব থেকে কম রয়েছে যে ইউনিয়ন টেরিটরিতে, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ, 946। এরপরে দেখো শিক্ষার হার। শিক্ষার হার কত? 73%। তার মধ্যে পুরুষ সাক্ষরতার হার কত? 80.9%। আর মহিলা সাক্ষরতার হার 64.6%। তো আমাদের দেশে পুরুষের তুলনায় মহিলাদের শিক্ষার হার অনেক কম। সর্বোচ্চ সাক্ষরতার রাজ্য বা কোন রাজ্যে সাক্ষরতার হার সব থেকে বেশি, সেটা হচ্ছে কেরল। কত? 93.91। দেখো আমি যে পয়েন্টগুলোকে তোমাদেরকে বলছি, এটা কোথাকার থেকে বলছি? 2011 সেন্সাস অনুযায়ী বলছি। 2011 সেন্সাস অনুযায়ী এই তথ্যগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এর পরের পয়েন্টগুলোতে চলে এসো। কোন জেলার সাক্ষরতার হার সব থেকে বেশি? সেরচিপ, মিজোরামের সেরচিপ, 98.76%। যে শহরের সাক্ষরতার হার সব থেকে বেশি, সেটা হচ্ছে মিজোরামের আইজল। আর যে ইউনিয়ন টেরিটরির সাক্ষরতার হার সব থেকে বেশি, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। কোন শহরে সাক্ষরতার হার সর্বনিম্ন? সেটা হচ্ছে বিহার। কত? 63.82। যে জেলার সাক্ষরতার হার সব থেকে কম, সেটা হচ্ছে আলিরাজপুর, এমপি বা মধ্যপ্রদেশের আলিরাজপুর। আর যে শহরে সাক্ষরতার হার সব থেকে কম, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের বা ইউপির রামপুর। আর যে ইউনিয়ন টেরিটরি সাক্ষরতার হার সব থেকে কম, সেটা হচ্ছে দাদরা ও নগর হাভেলি। তারপরে পয়েন্টে কি রয়েছে? সর্বাধিক জনবহুল রাজ্য, মানে যে শহরের জনসংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। কত? 19.96 কোটি। যে জেলার জনসংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে মহারাষ্ট্রের থানে। মহারাষ্ট্রের থানে জনসংখ্যা সব থেকে বেশি, সেটা হচ্ছে 1.11 কোটি। শহর, মানে কোন শহরের জনসংখ্যা সর্বাধিক, সেটা হচ্ছে মুম্বাই। সর্বনিম্ন রাজ্য, মানে যে রাজ্যের জনসংখ্যা সব থেকে কম, সেটা হচ্ছে সিকিম। কোন জেলার জনসংখ্যা সব থেকে কম? দিবাং উপত্যকা, অরুণাচল প্রদেশের। যে শহরের জনসংখ্যা সব থেকে কম, সেটা হচ্ছে উত্তরপ্রদেশের নাগদা। আর যে রাজ্যের জনসংখ্যা সর্বাধিক, সেটা হচ্ছে মহারাষ্ট্র। পয়েন্টে চলে এসো, সর্বাধিক গ্রামীণ জনসংখ্যা সহ রাজ্য, মানে কোন রাজ্যে সব থেকে গ্রামীণ এলাকা রয়েছে বা গ্রামীণ বসবাস রয়েছে, সেটা হচ্ছে উত্তরপ্রদেশ। সর্বনিম্ন শহুরে জনসংখ্যা সহ রাজ্য, মানে কোন রাজ্যে শহুরে বা আরবানাইজ সব থেকে বেশি, সেটা হচ্ছে সিকিম। জেলার সংখ্যা
640টি, যদিও এখন বর্তমানে এটা বেড়েছে। তারপরে দেখো জনসংখ্যা সর্বোচ্চ ঘনত্বের রাজ্য হচ্ছে বিহার। বিহারের জনঘনত্ব কত? 1102। তাহলে বিহারের জনঘনত্ব সব থেকে বেশি। আর জনঘনত্ব সব থেকে কম কোথায়? অরুণাচল প্রদেশে। কত? মাত্র 17। এই পয়েন্টগুলোকে অবশ্যই তোমরা দেখো, যে পয়েন্টগুলোকে আমি বলে দিচ্ছি বা মার্কিং করে দিচ্ছি সেই পয়েন্টগুলোকে তোমাদের অবশ্যই পড়তে হবে, এগুলোকে মিস করা যাবে না একদম। সর্বোচ্চ প্রজনন হার সহ রাজ্য হচ্ছে মেঘালয়। 2011 ভারতের আদমশুমারি কমিশনার কে ছিলেন? শ্রী চন্দ্র মৌলিক। আগেও আমরা পড়েছিলাম। তো এতগুলো পয়েন্ট বা এতগুলো তথ্য তোমাদেরকে পড়তে হবে, অবশ্যই এখান থেকে একটা পয়েন্টও তোমরা মিস করবে না। যদি মিস করো তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের আদমশুমারি। নেক্সট ভিডিও আমরা সেটা নিয়ে আলোচনা করব। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে এবং কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগলো। আর এর পিডিএফটার জন্য তোমরা অবশ্যই আমাদের অ্যাপটিকে কি করবে? ডাউনলোড করো। আমাদের অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।